হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা 11 অ্যান্ড 12 চ্যানেল। তো আজকে আমরা তোমাদের সেমিস্টার 3 এর যে ই কমার্সের পার্টটা আগের দিন হয়েছিল সেটারই বাকি পার্টটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো আমি তোমাদের ভিডিও দেখছিলাম, ভিডিওর নিচে কমেন্টে দেখছিলাম যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের জন্য কে কী বই কিনবে, কোন রাইটারের বই নেবে। তো সেটা একটু প্রথমে বলে দিই, তারপরে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি যদি সিলেবাসটা একবার বলি তাহলে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস কিন্তু অলমোস্ট সেম ক্লাস 12-এর সেমিস্টার 3 এর জন্য। ঠিক আছে? কি কি পার্ট থাকে আমাদের? থাকে হচ্ছে পাইথন, থাকে থাকে আর হচ্ছে ই কমার্স থাকে। ঠিক আছে? তো কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য কি কি আলাদা আছে সিলেবাসে সেটা একটু আগে বলে নিই, তারপর বলছি কোন রাইটারের বই তোমরা কিনবে। কম্পিউটার সায়েন্সের জন্য আলাদা বলছি আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য আলাদা বলছি। ঠিক আছে? কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে দুটোতেই আমাদের পাইথন প্রোগ্রামিংটা পড়তে হবে। ঠিক আছে? এখানে কোনো রকম কোনো চ্যাপ্টারের সেরকম কোনো চেঞ্জেস নেই, দুটোতেই অলমোস্ট সেম আছে, দুটোতেই আমাদের পাইথন পড়তে হচ্ছে। ঠিক আছে? চেঞ্জ কোথায় আছে সেটা বলি। চেঞ্জ আছে হচ্ছে ই কমার্সের 4টে টপিক আমরা কম্পিউটার সায়েন্সে পড়বো। প্রথমটা হচ্ছে যেটা ইন্ট্রোডাকশন, যেটা এখন পড়ছি আমরা। ঠিক আছে? ইন্ট্রোডাকশন যেটা আমরা এখন পড়ছি, তারপরে আমরা পড়বো হচ্ছে পেমেন্ট সিস্টেম পড়বো, তারপর পড়বো আমরা মার্কেটিং, অ্যান্ড তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইডিআই, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। ঠিক আছে? সেম পুরো সিলেবাসটাই কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমরা এই 3টে টপিকই পড়বো। ইন্ট্রোডাকশন পড়বো, আমি শর্টে লিখলাম ইন্ট্রোডাকশন পড়বো, পেমেন্ট সিস্টেম পড়বো, আর হচ্ছে আমরা পড়বো মার্কেটিং। বাকি যে এই যে ইডিআই যেটা আমাদের কম্পিউটার সায়েন্সের মধ্যে ছিল সেটা আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু নেই। আমাদের কম্পিউটার সায়েন্সে ইডিআই এর পার্টটাই এক্সট্রা আছে, যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে নেই। কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের আছে তাদের ইডিআই পার্টটা পড়তে হবে না, বাকি সমস্ত যেটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা পড়বে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্টরাও সেটাই পড়বে। এবার বইয়ের কথা বলি। বইয়ের কথা হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্সের একটাই মাত্র বই হয় যেটা বাংলার রাইটারের লেখা, সেটা হচ্ছে সন্ময় কুণ্ডুর বই। ঠিক আছে? কম্পিউটার সায়েন্সের জন্য একটাই বই হয় যেটার রাইটার হচ্ছে সন্ময় কুণ্ডু। ঠিক আছে? একটু বুঝে নিও লেখাগুলো, এরকমভাবে লিখছি বলে হয়তো একটু বুঝতে সমস্যাও হতে পারে। তো কম্পিউটার সায়েন্সের জন্য একটাই মাত্র রাইটারের বই হয়, সেটা হচ্ছে সন্ময় কুণ্ডু। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেশ কয়েকটা বই আছে, যেটার মধ্যে সব থেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে তোমাদের গুহপাল। ঠিক আছে? কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য গুহপাল একটা বই আছে, তাছাড়া সাঁতরারও একটা বই বেরিয়েছে, সাঁতরার বইটাও কিনতে পারো, অথবা ছায়ারও বই বেরিয়েছে, সেই 3টে বইও, এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো। তবে আমার মতে বলে গুহপালটা কেনাই বেটার। আর কম্পিউটার সায়েন্সের জন্য তোমরা সন্ময় কুণ্ডুর বইটা কিনলেই এনাফ, আর কোনো বইয়ের প্রয়োজনীয়তা পড়বে না। আর তাছাড়া আমি তো ক্লাসগুলো প্রোভাইড করছি, সেগুলোও তোমরা ভালোভাবে দেখবে, তারপরে বইটা একবার রিভাইজ করে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করলে আশা করি কোনো রকম কোনো আর সমস্যা হবে না। ঠিক আছে? তো আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বইও কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা কিনতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বইও কিন্তু ভালোভাবে সমস্ত বিষয়গুলো এক্সপ্লেন করা আছে। তো কেউ যদি মনে করে যে কম্পিউটার সায়েন্সের বই না কিনে সে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই কিনবে, সেটাও কিন্তু সে করতে পারে। ঠিক আছে? তাহলে বই রিলেটেড সমস্ত কিছু আমি বলে দিলাম, যার যেটা মনে হবে ভালো লাগছে সে সেটা কিনে নেবে। ঠিক আছে? নাও চলো এবার তাহলে আমরা
শুরু করি। আগের দিন আমরা কি কি পড়েছিলাম? আগের দিন আমরা ই কমার্স কি পড়েছিলাম, তারপরে ই কমার্সের বিভিন্ন কাজ পড়েছিলাম, সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেগুলো নিয়ে পড়বো সেগুলোর মধ্যে দেখো প্রথমেই রয়েছে সেটা হচ্ছে ই কমার্সের প্রয়োগ করব আমরা কিভাবে, ই কমার্স প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগছে, আমরা কিভাবে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক দিন মানে চলতে চলতে আমাদের চলার পথে ই কমার্সটা আমাদেরকে কিভাবে সাহায্য করছে সেই জিনিসগুলো আমরা প্রথমেই প্রয়োগে পড়ব। তারপর হচ্ছে তোমাদের পড়তে হবে ইলেকট্রনিক কমার্স তো আমরা পড়েছি, কিন্তু ইলেকট্রনিক বিজনেস আমরা পড়িনি, ই বিজনেস আমরা পড়িনি। তো ই বিজনেসটা পড়তে হবে। ই বিজনেসের মধ্যে বিভিন্ন মডেল আছে যেগুলোর নামগুলো এখানে মেনশন করেছি। তো আমরা যখন ডিটেলসে পড়বো তখন ধরে ধরে প্রত্যেকটা মডেল সম্পর্কে আলোচনা করব। এখন আর বেশি আমি এগুলো নিয়ে কথা বলছি না। আচ্ছা, নেক্সট আমরা পড়বো যেটা মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট। এগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটা পড়বো। এবং লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে আমরা ওয়েব প্রচারের মাধ্যমে আমরা কিভাবে একটা বিজনেসকে আরও বেশি পরিমাণে মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো। তো চলো প্রথমেই আমরা শুরু করব কি দিয়ে? প্রথমেই আমরা শুরু করব হচ্ছে ই কমার্সের প্রয়োগ দিয়ে। ই কমার্সের প্রয়োগ বলতে কি বোঝাচ্ছে? আমি একটু আগেই বলছিলাম যে ই কমার্সের প্রয়োগ বলতে বোঝাচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে যেভাবে ই কমার্সকে কাজে লাগাই, বা ই কমার্স ওয়েবসাইট বা অ্যাপগুলো আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে আমাদেরকে সহায়তা প্রোভাইড করছে। যেমন আমরা বাড়িতে বসেই যে কোনো জায়গায় বসেই কোনো না কোনো আইটেম আমরা অর্ডার দিলে সেটা সঙ্গে সঙ্গে বাড়িতে ডেলিভারি দিয়ে যাচ্ছে। ইভেন কোনো কিছু যদি দরকার পড়ে, মানে খাবার আইটেম বলো, বা ধরো কারোর কোনো গ্রসারি আইটেমের প্রয়োজনীয়তা পড়লো, সঙ্গে সঙ্গে সেটা 10-15 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে যাচ্ছে। তো এই ধরনের বিভিন্ন প্রয়োগগুলো কিন্তু আমাদের এখানে আলোচনা করতে হবে, এবং সেইগুলো কোন অ্যাপের মাধ্যমে আমরা করতে পারি বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা করতে পারি সেটা নিয়েই আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে রয়েছে দেখো মুদি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সামগ্রী। এইগুলো আমরা কোন কোন অ্যাপের মাধ্যমে পেতে পারি? মানে দৈনন্দিন জীবনে আমরা যেগুলো নিত্য প্রয়োজনে আমাদের প্রয়োজন সেটা, বা মুদি দ্রব্য আমরা কোন কোন জায়গা থেকে পেতে পারি সেগুলো হচ্ছে, দেখো আমি এখানে একটু মেনশন করি যে সেগুলো কি হয়। সেগুলোর মধ্যে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সবার আগে সেটা হচ্ছে অ্যামাজন। ঠিক আছে, প্রথমেই যেটা আমাদের পরপর মাথায় চলে আসে অ্যামাজন, তারপর কি আসে? ফ্লিপকার্ট মাথায় আসে। সব হয়তো আমি এখানে লিখবো না, আমি মুখে বলে দেবো, তোমরা খাতায় নোট করে নিও। ঠিক আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, তাছাড়া আর কি হয়? বিগ বাস্কেট হয়, জিও মার্ট হয়, বিগ বাস্কেট, জিও মার্ট, ইনস্টামার্ট। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে খাবার অর্ডার এবং ডেলিভারি। খাবার অর্ডার আর ডেলিভারির কথা বললে আমাদের তখন প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সুইগি, জোম্যাটো। তারপরে একটু আনকমনের মধ্যে যদি বলি তাহলে ফুড পান্ডা, ডাইন আউট, কলকাতা ফুডিজ। এগুলো সবই কিন্তু এগুলো সবই হচ্ছে খাবার ডেলিভারি অ্যাপ, যেখানে আমরা খাবার অর্ডার করলে উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের বাড়িতে খাবারটা ডেলিভারি দিয়ে যায়। আমি কিছু যেগুলো জোম্যাটো, সুইগি, ঠিক আছে, জোম্যাটো, সুইগি, তারপরে ডাইন আউট, কলকাতা ফুডিজ, ঠিক আছে, এইগুলো রয়েছে। নেক্সট আমাদের বিনোদনের কথা বলছে। বিনোদন বলতে বোঝাচ্ছে এন্টারটেনমেন্টের মধ্যে আমাদের কোন কোন অ্যাপের কথা প্রথমেই মনে আসে? যেগুলোর মাধ্যমে আমরা সিনেমা দেখতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা খেলা দেখতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ দেখতে পারি, সেইগুলোকে আমরা কি বলবো? বিনোদন বা এন্টারটেনমেন্ট। এই জাতীয় ওয়েবসাইট বা অ্যাপ, এগুলোর মধ্যে প্রথমেই কি আসে? এগুলোর মধ্যে প্রথমেই যদি আমরা বলি তাহলে কিসের নাম আসে? হটস্টার, তারপর তোমাদের অ্যামাজন প্রাইম ভিডিও, এইগুলো। ঠিক আছে, লিখে দিই এখানে হটস্টার হয়। তোমরা তোমাদের মতো অ্যাড করে নিও, যদি কারোর অন্য কিছু মনে পড়ে সেটা এখানে অ্যাড করে নিও। ঠিক আছে, আমার যতগুলো মনে পড়ছে আমি এখানে লিখে দিচ্ছি। হটস্টার হয়, তারপরে অ্যামাজন প্রাইম ভিডিও হয়, তাছাড়া আর কি হয়? অ্যামাজন প্রাইম ভিডিও হয়, হটস্টার হয়,
তারপরে হচ্ছে হইচই হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের অনলাইন খুচরো বিক্রয়। অনলাইন খুচরো বিক্রয় মানে আমরা বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে পাই, যেমন ইলেকট্রনিক্স আইটেমও পেতে পারি, বিভিন্ন খাবারের আইটেমও পেতে পারি, বিভিন্ন গ্রসারি আইটেমও পেতে পারি, বিভিন্ন গার্মেন্টসও পেতে পারি, জুয়েলারি আইটেম পেতে পারি। এইগুলো হচ্ছে কি আমাদের খুচরো বিক্রয়। এগুলোর মধ্যে কি কি পড়ে? এগুলোর মধ্যেও কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট পড়ে, তাছাড়া স্ন্যাপডিল, মিন্ত্রা, মিশো এই ধরনের অ্যাপগুলো আমরা, ওয়েবসাইটগুলো বা অ্যাপগুলো আমরা ইউজ করে থাকি। তাহলে এখানে লিখে দিই, স্ন্যাপডিল পড়ে, যেগুলো রিপিট হচ্ছে আমি সেগুলো আর লিখছি না, তোমরা লিখে নিও। স্ন্যাপডিল পড়ে, মিন্ত্রা পড়ে, মিশো পড়ে, এগুলো। তারপর দেখো ভ্রমণ বুকিং। ভ্রমণ বুকিং আমরা এখন কিন্তু বাড়িতে বসেই, যদি কোথাও বেড়াতে যেতে চাই, আমরা এখন বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে সেখানে টিকিট আগে থেকেই কেটে রাখতে পারি, ঠিক আছে। সেটা কিসের মাধ্যমে করতে পারি? আমরা এই ভ্রমণ বুকিং যে অ্যাপগুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে সেগুলোর মাধ্যমে করতে পারি। এগুলোর কথা বললে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে উইগো থাকে, তারপর হচ্ছে IRCTCর মাধ্যমে আমরা টিকিট বুক করতে পারি, mybooking.com থাকে। এইগুলো হচ্ছে সব কি আমাদের ভ্রমণ বুকিং অ্যাপ। মেক মাই ট্রিপ আছে, ঠিক আছে, এটা মনে পড়লো, মেক মাই ট্রিপ। তারপর মেক মাই ট্রিপের পর উইগো আছে, উইগোর মাধ্যমেও আমরা করতে পারি। IRCTC আছে, এগুলোর মাধ্যমেও আমরা কি করতে পারি? ভ্রমণ বুকিং করতে পারি। তারপর অনলাইন শিক্ষা, অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু পড়াশোনা করতে পারি। সেটা যেমন এখন প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখছি যে এডুকেশনটা অনলাইন হয়ে যাচ্ছে, বেশিরভাগ মানুষ অফলাইনের জায়গায় এখন অনলাইন শিক্ষাটাকেই বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছে। সেই জন্য অনলাইন শিক্ষাটাও কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এই কমার্সের মধ্যেই এটা পড়ছে এবং এটাও একটা কমার্সের প্রয়োগের মধ্যে পড়ছে। তো অনলাইন শিক্ষার মধ্যে প্রথমে যেটা থাকে, যেমন আনএকাডেমি আছে, আনএকাডেমি আছে, তারপর কোর্সেরা আছে, ঠিক আছে, ফিজিক্সওয়ালা আছে, তারপর আর কি হয়, এসওই বাংলা আছে, এইগুলো। আচ্ছা, অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে, এটা ব্যাংকিং হবে, ঠিক আছে, এটা একটু বানানটা ভুল আছে। অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে, অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে কি বোঝাচ্ছে দেখো, অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে আমরা বলতে পারি যে আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের ব্যাংকিংয়ের কাজ, যেগুলো আমাদের আগে ব্যাংকে গিয়ে করতে হতো, সেগুলো আমরা আর ব্যাংকে গিয়ে এখন করি না, সেগুলো আমরা বাড়িতে বসেই এখন ঘরে বসে আমাদের ফোনের মাধ্যমে করতে পারি। তো সেগুলোর জন্য কি কি হয়, ফোনপে থাকে, গুগল পে থাকে, তাছাড়া বিভিন্ন যে অনলাইনের মাধ্যমে যে ব্যাংকের যে অ্যাপগুলো থাকে বা ওয়েবসাইটগুলো থাকে, সেগুলোও কিন্তু আমাদের এই অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে পড়ে। তাহলে কি কি হয় অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে? অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে হয় হচ্ছে ইউপিআই, ঠিক আছে, তারপর পেটিএম হয়, ফোনপে হয়, ইউপিআইটা অ্যাকচুয়ালি হয় না, ইউপিআই এর জায়গায় আমরা বলতে পারি পেটিএম, ঠিক আছে, এটা একটু মুছে দিই। ইউপিআই এর জায়গায় আমরা কি বলতে পারি, ইউপিআই এই তিনটের মধ্যেই থাকে, যেটা হচ্ছে পেটিএম, তারপর আর কিতে থাকে ফোনপে, গুগল পে যেটাকে আমরা জিপে বলি, আর বিভিন্ন ব্যাংকের অ্যাপ, বিভিন্ন ব্যাংকিং অ্যাপ অথবা ওয়েবসাইট, ঠিক আছে। তো দেখে নাও,
তাহলে অনলাইনের প্রয়োগগুলোর মধ্যে ই কমার্সের যে প্রয়োগগুলো আছে সেগুলো আমরা এখানে সমস্তটাই আলোচনা করলাম। প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো আমরা যেখান থেকে কিনি সেটা, অনলাইনে শিক্ষার মাধ্যমে যেটা হয় সেটা, তারপরে ব্যাংকিং সার্ভিসটাও আমরা অ্যাভেল করতে পারি সেইটা পড়লাম। তারপরে কি পড়লাম, তারপরে পড়লাম বিনোদন, খাবার ডেলিভারি অ্যাপ, এগুলো সবই কিন্তু ই কমার্সের প্রয়োগের মধ্যে পড়ে এবং প্রয়োগগুলো কোন কোন অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে করা হয় সেটাও কিন্তু এখানে আলোচনা করলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি পরেরটায় যাচ্ছি। এটার পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো এটার পরেই আমরা পড়বো হচ্ছে ইলেকট্রনিক কমার্স এবং ইলেকট্রনিক বিজনেস। ইলেকট্রনিক কমার্স কি? ইলেকট্রনিক কমার্স আগের দিনই বলেছি। ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে আমরা কি করতে পারি? ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে আমরা ডিজিটালি অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেট ইউজ করে কোনো জিনিস বা কোনো পরিষেবা কিনতে পারি অথবা বিক্রি করতে পারি। এটাই হচ্ছে গিয়ে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সকে বোঝায়। উদাহরণ হিসেবে কি দিয়েছি দেখো, উদাহরণ হিসেবে তো আমরা দিয়েছি অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলো, ঠিক আছে, মিশো, মিন্ত্রা, এগুলো দিয়েছি। আর ইলেকট্রনিক বিজনেসটা তাহলে কি? ইলেকট্রনিক কমার্সটা তো না হয় বুঝলাম, তাহলে ইলেকট্রনিক বিজনেসটা কি হিসেবে কাজ করে? ইলেকট্রনিক বিজনেসের মধ্যে কিন্তু এই যে পুরো বিজনেসটা আমরা প্রসেস করছি, ঠিক আছে, এই পুরো বিজনেসটা প্রসেস করার জন্য পেছনে আমাদের যতগুলো কাজ করতে হয়, ই কমার্সে শুধুমাত্র পণ্য কেনাবেচার পার্টটাই থাকে, কিন্তু ইলেকট্রনিক বিজনেসের মধ্যে কি থাকে? ইলেকট্রনিক বিজনেসের মধ্যে হচ্ছে আমাদের যেমন এই পণ্য কেনাবেচার ব্যাপারটাও থাকে, তেমন কতটা স্টক অ্যাভেলেবেল আছে, কোন ব্যক্তি কি প্রোডাক্ট কিনলো, কোন আইটেমের চাহিদা বেশি আছে মার্কেটে, কোন আইটেমের চাহিদা কম মার্কেটে, সেই জিনিসগুলো সমস্তটাকেই কিন্তু হ্যান্ডেল করে কে? এই ইলেকট্রনিক বিজনেস। এই ইলেকট্রনিক বিজনেসের মাধ্যমে আমরা যদি অফলাইনে বা অনলাইনে যে কোনো ধরনের বিজনেস তৈরি করি, তাহলে সেটা তৈরি করার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে বিভিন্ন ধরনের কাজ হয়, প্রত্যেকটা কাজ মিলিয়েই কিন্তু এই ইলেকট্রনিক বিজনেসটা কাজ করে। ঠিক আছে, দেখো যেমন উদাহরণ হিসেবে দিয়েছি যে গ্রাহক সহায়তা চ্যাট, মানে যেটা কাস্টমারের সাথে আমাদের যে যারা বিজনেস করছে তাদের সাথে কাস্টমারের যে কথোপকথন হচ্ছে, সেটাও কিন্তু এই ইলেকট্রনিক বিজনেসের একটা পার্টের মধ্যে পড়ে। তাছাড়া কতটা স্টক অ্যাভেলেবেল আছে, কোন ব্যক্তি কি আইটেম কিনলো সেটার ডেটাটা ঠিকভাবে স্টোর হচ্ছে কিনা সেটা দেখা, পেমেন্টে কারুর কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখা, সেই সমস্ত পার্টগুলো কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ে? এই ইলেকট্রনিক বিজনেসের মধ্যে পড়ে। তাহলে একটা মেন পার্থক্য যদি আমরা বলি এই ইলেকট্রনিক কমার্স আর ইলেকট্রনিক বিজনেসের, তাহলে ইলেকট্রনিক কমার্স আর বিজনেসের মধ্যে পার্থক্যটা মেন কি দাঁড়াচ্ছে? যে ইলেকট্রনিক কমার্সের ক্ষেত্রে আমরা কি দেখব? যে আমরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পণ্য কেনাবেচা করতে পারছি, সেইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর ইলেকট্রনিক বিজনেসের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে? ইলেকট্রনিক বিজনেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে পুরো যে বিজনেসের পরিকাঠামোটা পেছনে চলছে সেটা পুরোটাকেই আমরা কি বলবো? ইলেকট্রনিক বিজনেস হিসেবে ধরবো। ঠিক আছে, দেখো উদাহরণের মধ্যে যেমন দিলাম, অনলাইন পেমেন্ট সিস্টেমেও একটা উদাহরণ হয়, তারপরে গ্রাহক সহায়তা চ্যাট, এগুলোও কিন্তু উদাহরণ হয় কিসের? এগুলোও উদাহরণ হয় হচ্ছে ইলেকট্রনিক বিজনেসের। ঠিক আছে, দেখো তারপর এবার আমরা বিভিন্ন ব্যবসায়িক মডেল সম্পর্কে জানবো। বিভিন্ন ব্যবসায়িক মডেলের মধ্যে আমাদের কি কি মডেল সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা কি কি মডেল থেকে আমাদের কোয়েশ্চেন আসে সেগুলো এখানে মেনশন করেছি। প্রথমেই দেখো আছে B2B। B2B যেটাকে আমরা কি বলবো? বিজনেস টু বিজনেস। B2B এর ফুল ফর্ম কি তাহলে? বিজনেস টু বিজনেস। ঠিক আছে, তাহলে মডেলগুলোর মধ্যে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে B2B, যেটার মানে কি? বিজনেস টু বিজনেস। দেখো কথাটার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস বলতে কি বোঝাচ্ছে? যে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি অন্য কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য আদান প্রদান করে বা বিজনেস রিলেটেড কোনো যোগাযোগ স্থাপন করে, তাহলে সেটা কোন মডেলের মধ্যে পড়বে? তাহলে সেটা পড়বে হচ্ছে এই বিজনেস টু বিজনেস মডেলের মধ্যে। এবার যদি একটা উদাহরণ দিই, তাহলে ধরো কোনো একটা কাঁচামাল কেউ একটা বিক্রি করছে, সেই রকম কোনো একটা সংস্থা কোনো পাইকারি রেটে যে কাঁচামাল বিক্রি করছে তাকে
তার সাথে একটা সংযোগ স্থাপন করলো, ঠিক আছে। বা এরকমভাবেও ভাবতে পারি যে কোনো একটা বড় অর্গানাইজেশন যারা ই কমার্স বিজনেস চালাচ্ছে, যেমন ধরো সাপোজ অ্যামাজন একটা বড় ই কমার্স ওয়েবসাইট চালায়, সেরকম অ্যামাজন কোনো একটা অন্য অর্গানাইজেশনের সাথে বিজনেসে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে এই বিজনেস টু বিজনেস মডেলের মধ্যে পড়বে। নেক্সট আসছে কি আমাদের বিজনেস টু কনজিউমার। বিজনেস টু কনজিউমারের মধ্যে কি বলছে, বিজনেস টু কনজিউমার হবে হচ্ছে এই B2C এর ফুল ফর্ম, বিজনেস টু কনজিউমার, ঠিক আছে। দেখো বিজনেস টু কনজিউমার বলতে বোঝাচ্ছে যে আমরা যখন কোনো একটা বড় বিজনেস অর্গানাইজেশন তাদের গ্রাহকদের সাথে সরাসরি কোনো ডিল করছে, তাদের মধ্যে পণ্য আদান প্রদান হচ্ছে অথবা তাদের মধ্যে কোনো তথ্য আদান প্রদান হচ্ছে, এইটা তখন কোন মডেলের মধ্যে পড়বে, এইটা তখন এই বিজনেস টু কনজিউমার মডেলের মধ্যে পড়বে। একটা যদি ভালো এক্সাম্পল দিই তাহলে এটার একটা ভালো এক্সাম্পল হতে পারে যে কোনো বড় ই কমার্স ওয়েবসাইট তাদের গ্রাহকদের সাথে ডিরেক্টলি প্রোডাক্ট নিয়ে ডিল করে, এটাই হচ্ছে কি আমাদের বিজনেস টু কনজিউমার মডেলের মধ্যে পড়ে। উদাহরণ অ্যামাজন বলতে পারি। অ্যামাজন কি করে, অ্যামাজন তাদের প্রোডাক্টগুলো আমাদের মাধ্যমে কি করছে, তাদের যে ই কমার্স ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সমস্ত প্রোডাক্টের ডিটেলসগুলো দিচ্ছে, আমরা সেখান থেকে কিনছি। তাহলে ডিরেক্টলি আমাদের ওই বিজনেস অর্গানাইজেশনের সঙ্গে কনজিউমার বা সাধারণ মানুষের যে ডিলটা হচ্ছে সেটা কি হিসেবে ডিল হচ্ছে, সেটা বিজনেস টু কনজিউমার হিসেবে ডিল হচ্ছে। তারপর দেখো কনজিউমার টু বিজনেস, যেটাকে আমরা C2B বলবো। C2B হচ্ছে কনজিউমার টু বিজনেস, ঠিক আছে। C2B হচ্ছে কনজিউমার টু বিজনেস। কনজিউমার টু বিজনেস বলতে বোঝাচ্ছে যে কোনো একজন কাস্টমার বা কোনো একজন গ্রাহক যে কিনা কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের সাথে ডিল করছে। সাপোজ এটার যদি এক্সাম্পল দিই তাহলে একটা ভালো এক্সাম্পল, আমার স্কিলস আছে যে আমি ভালো ওয়েবসাইট বানাই, যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি, আমি ভালো ওয়েবসাইট বানাতে পারি। এবার আমি কি করব, আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে যাব, গিয়ে আমার ডিটেলসটা শেয়ার করব যে হ্যাঁ আমার এই স্কিলস আছে, দিয়ে আমি একটা পোস্ট করব। এবার ধরো বড় যাদের অর্গানাইজেশন রয়েছে, যারা বিজনেস অর্গানাইজেশন, তাদের সেই মুহূর্তে যদি কোনো ওয়েবসাইটের প্রয়োজনীয়তা থাকে, সে তখন আমাকে বলবে যে ঠিক আছে তুমি আমার জন্য এই ওয়েবসাইটটা বানিয়ে দাও। তখন আমি তাদেরকে কি বলবো, ঠিক আছে আমি বানিয়ে দেবো। এবার তার বিনিময়ে তারা আমাকে কি করবে, পে করবে। তাহলে এইটা যেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একজন সাধারণ মানুষ একটা বিজনেস অর্গানাইজেশনের জন্য কাজ করছে, এইটাকে আমরা বলবো কনজিউমার টু বিজনেস। এইটা হচ্ছে কনজিউমার টু বিজনেস হিসেবে কাজ করবে। আচ্ছা, তারপরে আমরা কি জানবো, তারপরে আমরা জানবো হচ্ছে C2C। C2C হচ্ছে কনজিউমার টু কনজিউমার। দেখো C2C তে কি হচ্ছে, C2C তে হচ্ছে আমাদের কনজিউমার টু কনজিউমার বলতে কি বোঝাচ্ছে, কনজিউমার টু কনজিউমার কিভাবে কাজ করছে সেটা বলি। কনজিউমার হচ্ছে গ্রাহক বা সাধারণ মানুষ, সেরকম দুজন সাধারণ মানুষের মধ্যে কোনো ডিল হচ্ছে বা কোনো ব্যবসায়িক লেনদেন হচ্ছে বা তারা নিজেদের মধ্যে কোনো তথ্য আদান প্রদান করছে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো যে এটা কনজিউমার টু কনজিউমার মডেলের মধ্যে পড়ে। উদাহরণ হিসেবে আমি বললাম যে ওয়েবসাইটের নাম তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলি যে মানে একটা যদি সাধারণ উদাহরণ দিই তাহলে কি হিসেবে আমরা ভাবতে পারি যে আমি একটা টিভি কিনেছি, সেই টিভিটা আমি কিছুদিন চালানোর পর আমার মনে হলো যে না আমি এই টিভিটা রাখবো না, একটা বড় অন্য একটা নতুন টিভি কিনবো। তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি আমার টিভিটা বিক্রি করে দেবো। এবার এই যে আমি টিভিটা বিক্রি করে দিলাম, তখন তো সেটা পুরনো টিভি হয়ে গেল, পুরনো টিভি আমি বিক্রি করছি। এবার কারুর হয়তো পুরনো টিভি কেনার প্রয়োজনীয়তা পড়লো, সে তখন আমার থেকে ওই টিভিটা কিনলো। এখানে কিন্তু দুজনেই কনজিউমার হিসেবে কাজ করছে, দুজনেই কিন্তু গ্রাহক, ঠিক আছে। তো এইভাবে আমরা কনজিউমার টু কনজিউমার মডেলটাকে ভাবতে পারি। এটার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে ইবে অথবা OLX, যেখানে কি হয় পুরনো কোনো জিনিস কেনা বেচা করা হয়। আমি যেমন আমার পুরনো কোনো জিনিস বিক্রি করতে পারি, কেউ সেরকম আমার পুরনো জিনিসটা কিনতে পারে। তো এই হিসেবে কে কাজ করে, এই হিসেবে এই কনজিউমার টু কনজিউমার মডেলটা কাজ করে। দেখো পরের পেজে আমি এগুলোই লিখেছি, বিজনেস টু বিজনেস মডেল। আচ্ছা,
বিজনেস টু বিজনেস মডেল, এখানে ফুল ফর্মগুলো ভালো করে দেখে নেবে। এখানে বিজনেস টু বিজনেস বলা হচ্ছে, B2B কে আমরা বিজনেস টু বিজনেস বলি। এখানে আমি যেগুলো আলোচনা করলাম সেগুলোই এখানে লেখা আছে। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আর একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করছে। উদাহরণ হিসেবে কাঁচামাল সরবরাহকারী সংস্থা কোনো একটা উৎপাদনকারী কোম্পানির সঙ্গে পণ্য সরবরাহ করছে বা পণ্য আদান প্রদান করছে। তারপরে কি, তারপরে হচ্ছে বিজনেস টু কনজিউমার, যেটাকে আমরা B2C বলি। এই নামগুলো কিন্তু ভালো করে তোমরা একটু যখন পড়বে তখন দেখে নেবে, কারণ এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে ফুল ফর্মটা বলো। হ্যাঁ, তো তখন কিন্তু তোমাদের ওটা না জানলে লেখাটা ডিফিকাল্ট হবে। বিজনেস টু কনজিউমারের মধ্যে আমি কি বলেছিলাম, বিজনেস টু কনজিউমারের মধ্যে বলেছিলাম যে অনলাইন শপিং ওয়েবসাইট যেমন অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজন কি হিসেবে কাজ করে, এই বিজনেস টু কনজিউমার মডেল হিসেবে কাজ করে। C2C তে কি বলেছিলাম, কনজিউমার টু কনজিউমার সব থেকে ভালো এক্সাম্পল এটার কি বলেছিলাম, ইবে অথবা বিক্রয়.com, অথবা কি হয়, অথবা আরেকটা কি হয়, OLX বলে দিয়েছি, এটা লিখে দিলাম, এখানে মেনশন করা নেই বলে। তারপরে হচ্ছে কনজিউমার টু বিজনেস। কনজিউমার টু বিজনেসের মধ্যে দেখো বলছে এক্সাম্পলে একজন ফ্রিল্যান্সার কোনো একটা কোম্পানির জন্য ডিজাইন বা কন্টেন্ট তৈরি করছে। কোনো একটা ফ্রিল্যান্সার কোম্পানির কোনো ডিজাইন বা কন্টেন্টের প্রয়োজন হচ্ছে, সেটা কোনো একটা সাধারণ মানুষ বা কোনো একটা গ্রাহক যার সেটার স্কিলস আছে সে তাকে বানিয়ে দিচ্ছে। তো এভাবেই কিন্তু কনজিউমার টু বিজনেস মডেলটা কাজ করে। বোঝা গেল? এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে G2C। G2C কি, G2C হচ্ছে গভর্নমেন্ট, G2G পড়বো আগে। G2G হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মধ্যে কি বলছে দেখো, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মডেল হচ্ছে কোনো একটা বড় মন্ত্রণালয় থেকে অন্য কোনো একটা বড় মন্ত্রণালয়ে কোনো তথ্য আদান প্রদান হচ্ছে, বা কোনো সরকারি সংস্থা কোনো সরকারি অন্য আরেকটা কোনো সরকারি সংস্থার সাথে লেনদেন করছে। এটা কি হিসেবে কাজ করবে, এইটা একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মডেল হিসেবে কাজ করবে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, তাহলে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বলি, তাহলে ধরো নবান্ন থেকে কোনো প্রশাসনিক ভবনে কোনো তথ্য পাঠানো হলো বা কোনো ফাইল পাঠানো হলো, তো এটা একটা কি হবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মডেলের মধ্যে পড়বে। নেক্সট যেটা আছে গভর্নমেন্ট টু কনজিউমার। গভর্নমেন্ট টু কনজিউমারকে আমরা কি বলবো, G2C বলবো। গভর্নমেন্ট টু কনজিউমার। গভর্নমেন্ট টু কনজিউমারের মধ্যে কি বোঝাচ্ছে, যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সাধারণ মানুষ বা গ্রাহকের যে লেনদেনটা হচ্ছে, সেটা তথ্যের লেনদেন হতে পারে, সেটা টাকা পয়সার লেনদেন হতে পারে, যে লেনদেনটা হচ্ছে সেটাকে আমরা কোন মডেলের আওতায় ফেলবো, সেটাকে আমরা এই গভর্নমেন্ট টু কনজিউমার মডেলের মধ্যে আনবো। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, এটার গভর্নমেন্ট টু কনজিউমারের এক্সাম্পল হিসেবে সরকারি কোনো জায়গা থেকে কোনো ভর্তুকি দিল আমাদের, সেটা আমরা বলতে পারি যে সরকার থেকে আমাদের কাছে আসছে, তাই জন্য সেটা গভর্নমেন্ট টু কনজিউমার মডেলের মধ্যে পড়ে। আচ্ছা, নেক্সট আমরা কি পড়বো, নেক্সট আমরা পড়বো হচ্ছে C2G। C2G তে হচ্ছে, C2G তে কি, C2G হচ্ছে কনজিউমার টু গভর্নমেন্ট। C2G হচ্ছে কনজিউমার টু গভর্নমেন্ট, মানে কনজিউমারের থেকে গভর্নমেন্টের কাছে যে তথ্য আদান প্রদান হয়, মানে কোনো একজন গ্রাহক সে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য আদান প্রদান করছে, সেটা কোন মডেলের আওতায় পড়বে, সেটা হচ্ছে এই আমাদের কনজিউমার টু গভর্নমেন্ট মডেলের মধ্যে পড়বে। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন আমরা সরকারকে কি দিই, আমরা সরকারকে ট্যাক্স দিই, বিভিন্ন ধরনের ট্যাক্স আমরা সরকারের কাছে দিই, তাহলে সেটা কি কোন মডেলের মধ্যে পড়ে, কারণ সেটা আমাদের তরফ থেকে গভর্নমেন্টের কাছে যাচ্ছে, তাই জন্য সেটা কি হচ্ছে, সেটা কনজিউমার টু গভর্নমেন্ট মডেলের মধ্যে পড়ে। আচ্ছা, আর একটা এখানে আছে দেখো, আরেকটা আছে যেটা হচ্ছে B2G। B2G এর মধ্যে কি পড়ে, B2G বলতে আমরা বুঝবো বিজনেস টু গভর্নমেন্ট।
B2G কি? B2G হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট। কোনো একটা বড় বিজনেস অর্গানাইজেশন যদি কোনো সরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে তখন সেটা কোন মডেলের মধ্যে পড়বে? তখন সেটা এই বিজনেস টু গভর্নমেন্ট মডেলের মধ্যে পড়বে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বড় কোনো আইটি কোম্পানি তারা কি করছে, কোনো ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে বা কোনো অ্যাপ বানিয়ে দিচ্ছে, সেগুলো কারা ইউজ করছে? কোনো সরকারি প্রতিষ্ঠানের জন্য বানাচ্ছে, তারাই ইউজ করছে। তো সেইটা কোন মডেলের মধ্যে পড়বে বা কিসের এক্সাম্পল হবে? সেটা বিজনেস টু গভর্নমেন্ট মডেলের মধ্যে পড়বে। আচ্ছা দেখো এখানে একটু দেখি আর কি কি এক্সাম্পল এখানে অ্যাড করেছিলাম, যদি কোনো কিছু বাদ গিয়ে থাকে তাহলে সেটা এখান থেকে বলে দিচ্ছি। এটা একটু ভুল আছে, এটাকে স্কিপ করো। আচ্ছা দেখো প্রথমেই যেটা পড়েছিলাম আমরা একটু আগে সেটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমি এক্সাম্পল দিয়েছিলাম, কোনো একটা বড় মন্ত্রণালয় থেকে আর একটা বড় মন্ত্রণালয়ে তথ্য আদান প্রদান হচ্ছে, সেটাই আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। তারপর বিজনেস টু গভর্নমেন্ট, বিজনেস টু গভর্নমেন্টে পড়েছিলাম যে কোনো কোম্পানি সরকারের জন্য কোনো সফটওয়্যার তৈরি করছে, সেটা বিজনেস টু গভর্নমেন্ট এর মধ্যে পড়ে। তারপর হচ্ছে G2C, G2C হচ্ছে গভর্নমেন্ট টু কনজিউমার। গভর্নমেন্ট টু কনজিউমারের মধ্যে পড়ছে কোনটা? বিভিন্ন ধরনের আমরা যে ট্যাক্স পরিশোধ করছি, ঠিক আছে, তারপরে ডিজিটাল যে জন্ম সার্টিফিকেট ওরা আমাদেরকে দিচ্ছে, সেগুলো কি গভর্নমেন্ট টু কনজিউমার, গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে C2G, C2G হচ্ছে কনজিউমার টু গভর্নমেন্ট। কনজিউমার টু গভর্নমেন্টের মধ্যে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা তো আছেই, তার সাথে এখানে আরেকটা এক্সাম্পল মেনশন করা আছে, সেটা হচ্ছে নাগরিক যে অভিযোগ পোর্টাল আছে, সেখানেও কিন্তু আমাদের তরফ থেকে গভর্নমেন্টের কাছে যদি কোনো রকম কোনো কমপ্লেন আমরা করতে চাই, সেটাও কোন মডেলের মধ্যে পড়বে? সেটাও এই কনজিউমার টু গভর্নমেন্ট মডেলের মধ্যে পড়বে। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের মেন ই কমার্স মডেল। এইবার যেগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে নর্মাল, এছাড়াও আরও কিছু মডেল আমাদেরকে পড়তে হবে, সেই জন্য এগুলো একবার করে ডিসকাস করে দিচ্ছি। দেখো প্রথমেই আছে P2P। P2P এর ফুল ফর্ম হচ্ছে পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ার বলতে বোঝাচ্ছে কি? দুজন সমপরিমাণ লোক তাদের মধ্যে কোনো তথ্য আদান প্রদান হচ্ছে, মানে সমমাপের হতে হবে তাদেরকে। যেমন আমরা যদি বলি যে অনলাইনের মাধ্যমে আমরা কাউকে টাকা পাঠাচ্ছি, তাহলে আমারও যেমন জিপেতে অ্যাকাউন্ট থাকতে হবে, যেমন আমি যাকে টাকাটা ট্রান্সফার করছি তারও গুগল পেতে অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই তো আমি টাকাটা ট্রান্সফার করতে পারবো। তাহলে এই যে টাকাটা আমি ট্রান্সফার করছি আমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে, তাহলে এইটা কি হিসেবে কাজ করছে? এটা একটা পিয়ার টু পিয়ার মডেল হিসেবে কাজ করছে। দেখো পিয়ার টু পিয়ার বললাম। তারপর হচ্ছে বিজনেস টু প্রফেশনাল, যেটাকে আমরা B2P বলি। বিজনেস টু প্রফেশনাল বলতে বোঝাচ্ছে, দেখো যে এটার একটা আগে এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কখনো সবাই আশা করি তোমরা কোনো না কোনো ডক্টরের ক্লিনিকে গেছো, তো ডক্টরের ক্লিনিকে গেলে কি হয়, ডক্টর যখন আসে তারপরে দেখবে বড় বড় ব্যাগ নিয়ে কিছু লোকজন ডক্টরের চেম্বারে যায়, তখনও কিন্তু পেশেন্ট দেখা শুরু হয় না, আগে তাদেরকে যেতে দেওয়া হয়। তারা গিয়ে কি করে বলো তো? তারা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তারা বিভিন্ন ওষুধ, তাদের যে মেডিকেল ইকুইপমেন্টস আছে সেগুলো সমস্ত কিছু নিয়ে ডক্টরের কাছে যায় এবং সেখানে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে যে কোন মেডিসিনে তারা কোন কোন রকমের জিনিস ইউজ করেছে, সেগুলোর বেনিফিটস কি, বিভিন্ন ধরনের আলোচনা তারা করে। সেগুলো শোনার পর ডক্টরের যদি মনে হয় যে হ্যাঁ এই জিনিসগুলো প্রেসক্রাইব করা যেতে পারে, তাহলে তখন তারা কি করে? ওটাকে প্রেসক্রিপশনে মেনশন করে। ঠিক আছে, রোগ বুঝে তারা তখন ওই ডক্টররা ওইগুলোকে প্রেসক্রিপশনের মধ্যে মেনশন করে। এতে কি হয়? এতে তাদের যেমন বিজনেসটা বাড়ে, মানুষ ওই ওষুধটাই কিনবে, প্রেসক্রিপশন নিয়ে গিয়ে যখন ওষুধের দোকানে যাবে ওই ওষুধটাই কিনবে, ওই ওষুধটা কিনলে কি হবে? ওদের বিজনেসটা আস্তে আস্তে গ্রো করবে। তো এইটা যেটা যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশন যখন কোনো একটা প্রফেশনাল কোনো একজন যারা যে ধরো ভালো পেশায় রয়েছে, তার মারফত বিভিন্ন ধরনের মার্কেটিং তারা করতে পারবে, তো তাদের কাছে গিয়ে যখন তাদের বিজনেস রিলেটেড প্রোডাক্ট সেল করে বা কোনো তথ্য আদান প্রদান করে বা বিভিন্ন ধরনের যে লেনদেন হয় তাদের মধ্যে, সেটা তখন কোন মডেলের মধ্যে পড়ে? সেটা তখন বিজনেস টু প্রফেশনাল মডেলের মধ্যে পড়ে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি ডাক্তারের কাছে যন্ত্রপাতি বিক্রি করছে।
নেক্সট হচ্ছে বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বোঝাচ্ছে দেখো, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি কোনো প্রশাসনিক ভবনের কাছে কোনো রকম কোনো তথ্য আদান প্রদান করে বা লেনদেন করে, তখন সেটা কি হিসেবে কাজ করে, তখন সেটা এই বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করে। এক্সাম্পল কি হতে পারে এটার এক্সাম্পল হতে পারে কোনো কোম্পানি রাজস্ব দপ্তরে ই ফাইলিং করছে। কোনো কোম্পানি যখন ই ফাইলিং করে তখন কাদের কাছে করবে, তখন কোনো না কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের কাছে গিয়েই তো করবে, রাজস্ব দপ্তরেই তো ই ফাইলিং করবে, তাছাড়া অন্য কোথাও করলে তো হবে না। তো সেটা নেক্সট দেখো বলছে কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন কি হয় দেখো, কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন বলতে বোঝাচ্ছে যে সাধারণ নাগরিক বা গ্রাহক তারা অ্যাডমিনিস্ট্রেশন অফিসে গেছে, গিয়ে সেখানে তাদের মধ্যে যে তথ্য আদান প্রদান হয়েছে বা তারা যে পরিষেবাটা নিয়েছে তাদের থেকে, অ্যাডমিনিস্ট্রেশন অফিস থেকে কনজিউমারকে যে পরিষেবাটা দেওয়া হচ্ছে সেটা কোন মডেলের মধ্যে পড়ে, সেটা C2A, যেটা কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন মডেলের মধ্যে পড়ে। এক্সাম্পল যদি বলি তাহলে একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। আমার ড্রাইভিং লাইসেন্স বলছি কেন, আমার পাসপোর্ট, যেটার একটা ভ্যালিডিটি থাকে, তোমরা সবাই দেখেছো যে পাসপোর্টের একটা ভ্যালিডিটি থাকে। এবার আমার পাসপোর্টের ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে, আমাকে তখন কি করতে হবে, আমাকে তখন গিয়ে ওখানে বলতে হবে যে আমার পাসপোর্টের ভ্যালিডিটিটা এক্সপায়ার হয়ে গেছে, আমাকে ওটাকে আবার রিনিউ করাতে হবে। তো এই যে এইটা আমি ওখানে গিয়ে করাচ্ছি, সেটা কোন মডেলের মধ্যে পড়ছে, আমি কনজিউমার হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে যাচ্ছি, তাদের থেকে পরিষেবা নিচ্ছি, এটা কোন মডেলের মধ্যে পড়ছে, এটা কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেটিভ মডেলের মধ্যে পড়ছে। দেখো এই ছিল হচ্ছে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক মডেল, যেগুলোর মাধ্যমে, যেগুলো ইউজ করে আর কি বড় বড় অর্গানাইজেশনগুলো তাদের ব্যবসাগুলো করে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে নিচে ভিডিওর নিচে কমেন্ট করো, আমি পরের দিন চেষ্টা করব ক্লাস শুরুর আগে সেই টপিকগুলো আরেকবার করে রিভাইন্ড করে বলে দেওয়ার। চলো নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে আছে ইন্টারনেট, ইন্ট্রানেট আর এক্সট্রানেট। দেখো এটার একটা ছবি আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে কাজ হয়। সাপোজ এটা ধরো ইন্ট্রানেট, এইটা হচ্ছে এক্সট্রানেট। দেখো প্রথমে যে সার্কেলটা করেছি সেটা হচ্ছে ইন্ট্রানেট, তারপরে যেটা ইন্টারনেটকে নিয়ে যেটা আরেকটা যে সার্কেল করেছি বড়, সেটা হচ্ছে এক্সট্রানেট, আর তারপর ইন্টারনেট এক্সট্রানেটকে নিয়ে আরো একটা বড় সার্কেল করেছি, সেটা হচ্ছে ইন্টারনেট। তাহলে ইন্ট্রানেট কি হচ্ছে, ইন্টারনেট হচ্ছে একটা অভ্যন্তরীণ নেটওয়ার্ক, মানে একটা ছোট কোনো একটা জায়গার মধ্যে যে কয়জন, যদি এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ভালো বুঝতে পারবে। দেখো যদি কোনো একটা ছোট অর্গানাইজেশন আছে আমার, ধরো সাপোজ আমার একটা কোনো ছোট অর্গানাইজেশন আছে, সেখানে কিছু মানুষ কাজ করে, এবার তাদের মধ্যে আর আমার মধ্যে যে সংযোগটা হচ্ছে সেইটাকে আমরা বলতে পারি, সেটার মাধ্যমে ধরো আমরা একটা রাউটার বসালাম বা আমরা একটা নেটওয়ার্ক তৈরি করলাম, সেটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়বে, সেটা কিন্তু এই ইন্ট্রানেট নেটওয়ার্কের মধ্যে পড়বে। আমরা এটাকে ল্যান হিসেবেও ভাবতে পারি, যে ল্যান আমরা কিভাবে বলি, যে আমরা একটা বাড়ির মধ্যে একটা ওয়াইফাই বসালাম, আমার বাড়িতে ওয়াইফাই বসালাম, তাহলে আমার বাড়ির ওয়াইফাইটা কারা অ্যাক্সেস করবে, আমার বাড়ির লোকেরাই অ্যাক্সেস করতে পারবে, আমার বাড়ির লোকেরাই সেটা ইউজ করবে। তাহলে এটা একটা ছোট অভ্যন্তরীণ নেটওয়ার্ক তৈরি করলো, যেটা একটা পার্টিকুলার জায়গার মধ্যেই সীমাবদ্ধ, আর সেই জায়গায় যে কয়জন মানুষ রয়েছে তাদেরকেই সংযুক্ত করছে, সেটা হচ্ছে কি ইন্ট্রানেট। এবার এক্সট্রানেটের কথা যদি বলি, সাপোজ আমার বাড়িতে যে আমি নেটওয়ার্কটা লাগিয়েছি সেই নেটওয়ার্কের মধ্যে আমার বাড়ির লোকেরাই সেটা দিয়ে অ্যাক্সেস করতে পারছে। এবার আমার কোনো বন্ধু আমার সাথে দেখা করতে আসলো, সে বলল যে তোর ওয়াইফাইটা আমার ফোনের সাথে কানেক্ট করে দে, তাহলে ও তখন কিন্তু বাইরের লোক হয়ে আমার যে নেটওয়ার্কটা আছে সেটাকেও অ্যাক্সেস করছে। বা যদি অন্যভাবে বলি, যে বিজনেস রিলেটেড যদি বলি, তাহলে আমার অর্গানাইজেশন তো আমার মতো করে কাজ করছে, সেখানে আমি একটা
ইন্টারনেট অলরেডি তৈরি করেছি, একটা ইন্টারনেট নেটওয়ার্ক আমরা তৈরি করে ফেলেছি। এবার ধরো আমাদের বিজনেসের সাথে আমি চাইলাম যে আমার কোনো বন্ধুর একটা বিজনেস একসাথে অ্যাড করতে, মানে আমরা পার্টনারশিপে বিজনেস করব। এবার এই যে পার্টনারশিপে যখনই বিজনেস করার কথাটা আসলো, তখন আমার নেটওয়ার্কের সঙ্গে তো ওদের যে এমপ্লয়িরা আছে তাদের মধ্যেও তো তথ্য আদান প্রদান করার একটা ব্যাপার থাকবে। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আর আমাদের নেটওয়ার্ককে নিয়ে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটা কি হিসেবে কাজ করছে, সেটা আমাদের এক্সট্রা নেট হিসেবে কাজ করছে। এটাকে আমরা অনেকটা ম্যান হিসেবে ভাবতে পারি, যে অনেকগুলো ল্যান একসাথে যুক্ত হয়ে একটা ম্যান নেটওয়ার্ক তৈরি করে। সেই ম্যান নেটওয়ার্কের মধ্যে ছোট ছোট বিভিন্ন ল্যান নেটওয়ার্ক প্রেজেন্ট থাকে। এরকমই সেটা যে এক্সট্রা নেটের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট ইন্টারনেট অনেকগুলো থাকতে পারে এবং তারা তাদের নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। এবার আসি ইন্টারনেট। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে একটা বড় নেটওয়ার্ক যেখানে এই রকম ছোট ছোট বিভিন্ন ইন্টারনেট এক্সট্রানেট থাকতে পারে, ঠিক আছে। সেইটাকে পুরোটাকে নিয়ে কি তৈরি হচ্ছে, যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের যদি একটা ভালো এক্সাম্পল দিই, তাহলে যে কোনো ই কমার্স বড় ওয়েবসাইট তারা কি করবে, বা অ্যাপ তারা কি করবে, তারা ইন্টারনেটের মাধ্যমে তাদের পণ্য লাখ লাখ মানুষের কাছে ছড়িয়ে দেবে। এটাই কিন্তু কি হিসেবে কাজ করছে, ইন্টারনেট হিসেবে কাজ করছে। তাহলে এই যে ইন্টারনেট এক্সট্রানেট আর ইন্টারনেট, তাহলে কি হিসেবে কাজ করছে, ইন্টারনেটটা ল্যান্ড হিসেবে কাজ করছে, এক্সট্রানেটটা ম্যান হিসেবে কাজ করছে, আর ইন্টারনেট যেটা সেটা পুরো ওয়ান হিসেবে কাজ করছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক জুড়ে কাজ করছে। এটাই ছিল ইন্টারনেট এক্সট্রানেট আর ইন্টারনেট। এখানে লেখা আছে ওই জিনিসটাই, যে ইন্টারনেট কি, ইন্টারনেট হচ্ছে একটা অভ্যন্তরীণ নেটওয়ার্ক, যেটা কোনো একটা ছোট প্রতিষ্ঠানের মধ্যে তৈরি করা একটা ব্যক্তিগত নেটওয়ার্ক, যেটা তাদের মধ্যে তাদের যে নিজস্ব কর্মচারী বা তাদের যে নিজস্ব দোকানের যে লোকেরা তারাই মাত্র ইউজ করতে পারবে, তারাই একমাত্র ইউজ করতে পারবে, অন্য কোনো লোক কিন্তু ইউজ করতে পারবে না। আচ্ছা, এরপর এক্সট্রানেটের ক্ষেত্রে বলেছিলাম যে এটা এমন একটা নেটওয়ার্ক যেখানে ব্যবসায়ীরা তো থাকছেই, তার সঙ্গে বিভিন্ন অংশীদারি সহযোগী প্রতিষ্ঠানও একসাথে অ্যাড হয়ে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। আর ইন্টারনেট তো আলাদা করে কিছু বলার নেই, ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী পাবলিক নেটওয়ার্ক, যেখানে ই কমার্স প্ল্যাটফর্মগুলি গ্রাহকদের সঙ্গে তথ্য বা পণ্য পরিষেবা আদান প্রদান করে থাকে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত ছিল আমাদের ইন্টারনেট এক্সট্রানেট আর ইন্টারনেট। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের ওয়েব প্রচার বা ওয়েব প্রমোশন। ওয়েব প্রচার বা ওয়েব প্রমোশন কি হিসেবে কাজ করে দেখো। ওয়েব প্রচার বা ওয়েব প্রমোশন হচ্ছে গিয়ে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করার কথা ভাবছি সেগুলোকে তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেগুলোকে আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেব? এখন তো আমরা তো না হয় কিছু মানুষকে বললাম যে হ্যাঁ এই ওয়েবসাইটে এই জিনিসগুলো পাওয়া যায়, কিন্তু সেটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, প্রমোশন করতে হবে। সেটা বিভিন্ন প্রসেসে হতে পারে। কি কি প্রসেসে আমরা প্রমোশন করব সেটা আমরা একটু বাদে আলোচনা করব, কিন্তু এইটার মাধ্যমে কি হবে, এটার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে আমাদের যে ওয়েবসাইট বা আমাদের যে অ্যাপ সেটা ছড়িয়ে পড়বে এবং তারা জানতে পারবে যে হ্যাঁ এই ওয়েবসাইটে এই জিনিসগুলো ভালো পাওয়া যায়। মোদ্দা কথা হচ্ছে আমাদের ব্র্যান্ডও প্রতিষ্ঠা হবে, সংযোগ বাড়বে। গ্রাহকরা যত জানবে যে এই ওয়েবসাইটে এইগুলো ভালো পাওয়া যায়, তত কিন্তু আমাদের কি হবে, তত আমাদের যোগাযোগ বাড়বে গ্রাহকদের সঙ্গে। তাছাড়া হচ্ছে আমাদের বিক্রির সুযোগও কিন্তু বাড়বে এবং ব্র্যান্ডও প্রতিষ্ঠিত হবে। নেক্সট দেখো, এবার হচ্ছে আমাদের কৌশলগুলো পড়তে হবে, যে কি কি কৌশলে হতে পারে। এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করার দরকার নেই, কারণ এগুলো থেকে খুব বেশি কোয়েশ্চেন আসবে বলে সেরকম মনে হয় না, কিন্তু তাও তোমরা নামগুলো জেনে রাখো আর কিভাবে কাজ হচ্ছে সেটাও একটু বলে দিই। প্রথমেই যেটা আছে এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিন্তু একটা হিউজ টপিক, যেটা একটু শর্টে বলি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিভাবে কাজ হচ্ছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যখন ধরো আমরা গুগলে কোনো একটা ওয়েবসাইটকে সার্চ করছি, সাপোজ ধরো আমি লিখলাম যে ই কমার্স ওয়েবসাইট অ্যামাজন, এটা দিয়ে আমি গুগলে সার্চ করলাম। এবার পরপর বিভিন্ন ওয়েবসাইট আসবে এরকম 1 2 3 4 করে। এবার
কখনো ভেবে দেখেছো যে এই একের ওয়েবসাইটটা 1 নম্বরে না দিয়ে তো 4 নম্বরেও দিতে পারতো বা 3 নম্বরেও থাকতে পারতো? তাহলে এই এসইর কাজ হচ্ছে, এসইওর কাজ হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইটগুলো এইগুলোর র্যাঙ্ক বাড়ানো। এবং আমরা যখন দেখবে একটু খেয়াল করে যে যখন আমাদের কাছে ওই অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে থেকে একটা চুজ করতে হয়, তখন আমরা সচরাচর কোনটা চুজ করি? একদম প্রথমে 1, 2, 3, খুব বেশি যেটা হয়তো 10 নম্বর পেজে গিয়ে আছে সেটা তো আমরা চুজ করি না। তাই জন্য এই এসইওর কাজ হচ্ছে গিয়ে তোমার ওয়েবসাইটের র্যাঙ্কটাকে বাড়িয়ে সবার প্রথমে প্রদর্শন করা, যাতে করে কিনা গ্রাহক খুব সহজেই তোমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারে এবং তোমার ওয়েবসাইটের থেকে জিনিসপত্র কিনতে পারে এবং দেখতে পারে, যাতে করে তোমার আখেরে প্রোডাক্টটা বিক্রি হয় বা লাভ হয় সেটা। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি? আমাদের প্রোডাক্টগুলোকে মানুষের মধ্যে জানাতে পারি যে আমরা এই প্রোডাক্ট বিক্রি করছি। সেটা কিভাবে হতে পারে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিতে পারি, সেটা স্টিল বিজ্ঞাপন হতে পারে বা ভিডিও বিজ্ঞাপন হতে পারে এইভাবে। তাছাড়া এখন তো কন্টেন্টও ক্রিয়েট করে অনেকে, যে তুমি তোমার প্রোডাক্ট পাঠালে সে ভিডিওর মাধ্যমে বা পোস্ট করে তোমার প্রোডাক্টটার পোস্ট করলো, যাতে করে তার ফলোয়ার্সরা জানতে পারলো যে এই ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলো ভালো পাওয়া যায়, এবং তারা কিন্তু একটা রিভিউয়ের মতোই বলে যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা খারাপ, এরকম। তো এইভাবে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমেও কিন্তু প্রোডাক্টটাকে প্রচার করতে পারি। কিভাবে? সেটা কোন কোন ওয়েবসাইটে করতে পারি বা কোন কোন প্ল্যাটফর্মে করতে পারি, সেটা আমরা ইউটিউবেও করতে পারি, সেটা আমরা ইনস্টাগ্রামেও করতে পারি, ফেসবুকেও করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু করতে পারি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট। পেইড অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে হয়? আমরা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে দিলাম, তার জন্য আমরা তাকে পে করলাম, সে পুরো অ্যাডভার্টাইজমেন্টটা কমপ্লিট করে আমাদেরকে দেখালো, যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা সেটাকে ফার্দার প্রসেসে দেব। বোঝা গেছে? নেক্সট তারপর হচ্ছে কাস্টমার রিভিউ। কাস্টমার রিভিউটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কাস্টমার রিভিউ আমরা কিন্তু বেশিরভাগ প্রোডাক্ট যখন আমরা কিনি তখন কি দেখি? প্রথমেই আগে আমরা দেখি যে কাস্টমার কীরকম রিভিউ দিয়েছে। প্রথমেই আগে গিয়ে রিভিউ সেকশানে চেক করি যে প্রোডাক্টটা আমি কিনতে চাইছি সেই প্রোডাক্টটা আদৌ ভালো এসছে কিনা, কেউ যদি কিনে থাকে সে ছবি পাঠিয়েছে কিনা বা ভিডিও দিয়েছে কিনা, প্রোডাক্টটা কেমন এসেছে, কেমন কোয়ালিটি, সেইগুলো জানাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাই কাস্টমারের থেকে রিভিউ নেওয়াটাও কিন্তু এই ওয়েব প্রমোশনের মধ্যেই পড়ে। তারপর আছে আমাদের ব্যানার বিজ্ঞাপন। ব্যানার বিজ্ঞাপন বড় বড় দেখবে হোর্ডিংয়ে ব্যানার লাগানো থাকে, সেখানে বিভিন্ন প্রোডাক্ট আইটেম, জুয়েলারি আইটেম, শাড়ি গয়না এগুলোর প্রচার করছে যে হ্যাঁ এখানে এই জিনিসটা ভালো পাওয়া যায়, এখানে এই জিনিসটা হয়। এবার এই ব্যানার বিজ্ঞাপনের বিভিন্ন ধরনের পার্ট হয়, যেমন স্টিল হয়, মানে স্টিল ব্যানার থাকে। তারপর অনেক জায়গায় হয়, অনেক ওয়েবসাইটে দেখবে সাইট থেকে এদিক থেকে স্ক্রল হতে হতে চলে আসে, ভাসমান ব্যানার থাকে, বিভিন্ন ধরনের ব্যানারের প্যাটার্ন হয়ে থাকে। অনলাইনের মাধ্যমেও কিন্তু ব্যানার আমরা দেখতে পাই। যেমন যে কোনো ওয়েবসাইট যখন আমরা খুলি তখন কিন্তু নিচের দিকটায় আমরা অনেক রকমের এরকম বিজ্ঞাপন দেখি, যেগুলো খুব সুন্দর করে অ্যাট্রাকটিভ ওয়েতে খুব ভালোভাবে যদি সাজানো থাকে, যার কারণে কি হয়, যার কারণে গ্রাহকরা বেশি অ্যাট্রাকটিভ হয় এবং সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে সেখানে প্রোডাক্ট দেখে, তারপর পছন্দ হলে সে কিন্তু সেখান থেকে পারচেসও করে। নেক্সট হচ্ছে শপিং বটস। শপিং বটসটা কিভাবে কাজ করে? শপিং বটসটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা এমনভাবে কাজ করে, যেটা হচ্ছে আমাদের সাথে কথোপকথনের মাধ্যমে কিন্তু ওরা বুঝে যায় যে আমরা কি জানতে চাইছি বা কি ধরনের প্রোডাক্ট আমাদের প্রয়োজন। ওরা আমাদের সাথে এমনভাবেই কথা বলবে, শপিং বটসটা আমাদের সাথে এমনভাবেই কথা বলবে যে ও কথা বলার সাথে সাথে কিন্তু বুঝতে পারবে যে আমাদের রিকোয়ারমেন্ট কি, কোন ধরনের আইটেম আমরা দেখতে চাইছি, কোন ধরনের আইটেম আমরা দেখতে চাইছি না, কোনটা আমাদের সামনে আসলে আমাদের কেনার একটা পসিবিলিটি থাকবে, সেটাও কিন্তু কথা বলে মাধ্যমে বুঝে যায়। তো সেই ক্ষেত্রে কি করে, ও আমাদেরকে সেই ধরনের প্রোডাক্ট আইটেমই কিন্তু বেশি দেখায়। আর একটা সুবিধা হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট আইটেম একসাথেও আমাদের দেখানোর জন্য আমরা দামের যে তুলনাটা সেটাও কিন্তু করতে পারি। কিভাবে করতে পারি? যে একই প্রোডাক্ট দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটে দাম বেশি, ওই ওয়েবসাইটে দাম কম, একই প্রোডাক্ট রিভিউও দেখলাম সেম, তো সেখানে কি হবে, আমি চাইবো কি কম দামে বেশি ভালো যাতে জিনিসটা আমি পাই। তো সেরকমভাবে কিন্তু আমরা প্রাইসের যে কম্প্যারিজন সেটাও কিন্তু খুব ভালোভাবে এই শপিং বট ইউজ করে করতে পারি। তো এইটাই ছিল হচ্ছে আমাদের ওয়েব প্রমোশনের বিভিন্ন পার্ট। এই পার্টগুলো ফলো করেই কিন্তু ওয়েব প্রমোশন করা হয়। তো এই পর্যন্তই আমাদের এই চ্যাপ্টারটা ছিল।
আর কোনো রকম কোনো চ্যাপ্টার কিন্তু আমাদের আর কোনো রকম কোনো টপিক কিন্তু আমাদের এই চ্যাপ্টার 1-এর মধ্যে নেই, যেটা হচ্ছে ইলেকট্রনিক কমার্সের পরিচিতি। এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আর সেরকম কোনো টপিক নেই, সব টপিকই আমি কভার করে দিলাম। তোমরা এবার ভালো করে ভিডিওগুলো দেখে একবার করে বইটা রিভাইজ করে নেবে, করে তারপরে এক্সারসাইজের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে। আমিও চেষ্টা করছি একটা দুটো এমসিকিউ সলভের যদি ভিডিও আনা যায় তো আমি দেওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয় আমি অবশ্যই করাবো। কিন্তু তার আগে আমাদের পরের সপ্তাহে যেটা হবে সেটা একটু বলে দিই। পরের সপ্তাহে আমরা পড়বো হচ্ছে পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। পেমেন্ট সিস্টেমের মধ্যে কিভাবে পেমেন্ট সিস্টেম কাজ করে, কত ধরনের পেমেন্ট সিস্টেম হয়, এগুলো আমরা নেক্সট সপ্তাহে আলোচনা করব, ঠিক আছে? আর যেটা বলার সেটা হচ্ছে, দেখো এসওই বাংলার কিন্তু নতুন ইউটিউব চ্যানেলেই আমাদের ক্লাস 11-12-এর সমস্ত ভিডিওগুলো যাবে, তাই এসওই বাংলা ক্লাস 11-12-এর এই চ্যানেলটাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো। কম্পিউটার সায়েন্স এবং অন্যান্য সাবজেক্টের যেগুলো ক্লাস 11-12-এর রিলেটেড সেগুলো সবই কিন্তু এই নতুন চ্যানেলে আসবে, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন বা নোটিফিকেশান অন করে রেখো, আদারওয়াইজ কিন্তু ভিডিও যখন আসবে তখন বুঝতে পারবে না। আচ্ছা, এছাড়া আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্যও কিন্তু আলাদা চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রেখো, এখানে কিন্তু ডেইলি কন্টেন্ট প্রোভাইড করা হয় কম্পিটিটিভ এক্সামের জন্য। আচ্ছা, আর একটা কথা যেটা বলার, অ্যাপে কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের সিঙ্গেল ব্যাচও লঞ্চ হয়ে গেছে। এছাড়া আমাদের পিসিএমসির যে ব্যাচ কম্পিউটার সায়েন্স নিয়ে সেটাও কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি অনেকগুলো দিন ক্লাস হয়ে গেছে, তো তোমরা চাইলে সেখানেও জয়েন করতে পারো। তো সেটার জন্য তোমাদেরকে এসওই বাংলার যে অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে, করে যদি কোর্স রিলেটেড কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন করে তোমাদের সমস্যাগুলো বললে ওরা সলভ করে দেবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরের দিন আমরা পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব এবং নতুন ভিডিওতে চেষ্টা করব পেমেন্ট সিস্টেমের পুরো পার্টটাই কমপ্লিট করে দেওয়ার, কারণ পরীক্ষা তো তোমাদের সেপ্টেম্বরের মধ্যেই হবে, শুনছি সেপ্টেম্বরেই হবে জানা গেছে। তো চেষ্টা করছি পরের দিন পুরো যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমটা আছে সেটাকে কমপ্লিট করে দেওয়া, যাতে তোমাদের সুবিধা হয়। আর ভিডিওটা লাইক করে দিও আর পাশে থেকো, তাহলে এরকম ভিডিও আরও বানাবো, ঠিক আছে? থ্যাংক ইউ।